আমি বললাম, আগে আমার দুটো ফল খেয়ে নাও। আমার স্বামী যাওয়ার পর থেকে এই ফল কেউ খায়নি, কেউ ধরে দেখেনি। তুমি আগে ফল দুটো খেয়ে নাও, তারপর আমি তোমার ব্যাগ থেকে প্রসাদ বের করব। আমি জানি অনেক প্রসাদ জমে আছে, সেসব প্রসাদ আমি চাই। রাতের আধারে আমি কিভাবে প্রসাদ খেলাম তা ভোলা যাবে না। আমি অনুষ্কা, ২৮ বছর বয়সী এক সুন্দরী নবযুবতী বিবাহিতা। আমার স্বামী রক্তিম আর ৩ বছরের ছেলে অপুকে নিয়েই আমার সোনার সংসার। রক্তিম একটা প্রাইভেট ফার্মে উচ্চ পদে চাকরি করে। আমার ৩ জনের ভালোই চলতে থাকা এই সুখের সংসারে হঠাৎ একদিন একটা ঝড় উঠল। না, আমাদের দুজনের মধ্যে কোনো ঝগড়া বা মনমালিন্য হয়নি। আসলে ওই ঝড়টা এসেছিল কোনো এক প্রত্যন্তর গ্রামে রক্তিমের বদলি হয়ে যাওয়ার ফলে। প্রথমে আমি ব্যাপারটা শুনে ভয়ে কেঁপে উঠেছিলাম এবং আমার ছেলেকে নিয়ে তার সাথেই গ্রামে গিয়ে থাকতে চেয়েছিলাম। কিন্তু ওই প্রত্যন্তর গ্রামের পরিবেশে বাচ্চা নিয়ে থাকা মোটেই সম্ভব ছিল না। তাই চাকুরি বাঁচানোর জন্যে রক্তিমকে সেখানে একলাই চলে যেতে হয়েছিল। আমি বুঝতেই পারছিলাম না রক্তিমের সংজ্ঞা না পেলে আমি থাকবই বা কীভাবে। কোনো বিবাহিতা নবযুবতীর ক্ষেত্রে দিনের পর দিন, রাতের পর রাত স্বামী ছাড়াও থাকাটা যে কতটা এতটা কষ্টকর আমি সহজেই অনুমান করতে পারছিলাম। এবং এক রাত্রে আমি রক্তিমকে বলেই ফেলেছিলাম, রক্তিম, তুমি রাতের পর রাত আমার থেকে দূরে থাকলে আমি কিভাবে নিজেকে শান্ত রাখব বলতে পারো? ভাবতে পারো, তোমার যন্ত্রণা পেলে আমার গাছের ফল সব শুকিয়ে যাবে। রক্তিম হেসে ইয়ার্কি করে বলেছিল, অনুষ্কা, তুমি অত চিন্তা করো না, আমি তোমার জন্যে অন্য কোনো বিকল্প ব্যবস্থা করেই ফেলব, আর নিজের জন্যে ওই গ্রামেই কোনো বিকল্প বউ খুঁজে বের করব, যে আমাকে সময় দেবে। কথাটা ওই সময় হাসির ছলে বলে থাকলেও রক্তিম আমার জন্যে বাস্তবেই নতুন এক বৈচিত্র্যময় ব্যবস্থা করেছিল, যেটা আমি প্রথমে ভাবতেও পারিনি। একদিন রক্তিম অফিস থেকে ফিরে আমায় বলল, অনুষ্কা, আমি কাজের সুবাদে অন্য শহরে বদলি হয়ে গেলে বাড়িতে তোমার আর অপুর একলা থাকা মোটেই সুরক্ষিত হবে না। তাছাড়া একলা থাকলে তুমি রাতবেলাতে কোনো প্রয়োজন পড়লে কারোর সাহায্য পাবে না। তাই আমি ভাবছি আমাদের বাড়িতে একটা পেইং গেস্ট রাখব, যাতে সে সুবিধা অসুবিধায় আমার অনুপস্থিতিতে তোমার পাশে দাঁড়াতে পারে। আজই আমার এখানের অফিসে নতুন এক কর্মচারী কাজে জয়েন করেছে। ছেলেটির মাত্র ২৩ বছর বয়স। সে খুবই মেধাবী এবং এখনও অবিবাহিতা। সে এখানে থাকার জন্য বাসস্থান খুঁজছে। আমি ভাবছি তাকেই আমার বাড়িতে পেইং গেস্ট রাখব। ছেলেটি বয়স হিসাবে আমাদের দুজনের চেয়েই ছোট, তাই সে পেইং গেস্ট থেকে আমার অনুপস্থিতিতে তোমার ছোট ভাই হিসাবেও যে কোনো দরকারে তোমার পাশে থাকতে পারবে। আমাদের বাড়ির সামনের দিতে ধরটিতে, যার সাথে লাগোয়া টয়লেট আছে, ওই ছেলেটির থাকবার ব্যবস্থা করব। খাওয়া দাওয়ার সময় সে সামনের দরজা দিয়ে বেরিয়েই আমাদের ডাইনিংয়ের জায়গায় চলে আসবে, কারণ আমাদের প্রাইভেসির জন্য বাইরের ঘর এবং আমাদের শোবার ঘরের মাঝের দরজাটা বন্ধ রাখব। আমি রক্তিম প্রস্তাব মেনে নিয়েছিলাম। পরের দিন সন্ধ্যায় রক্তিম অফিস থেকে ফেরার সময় সেই ছেলেটিকে সাথে নিয়ে এলো। কি সুদর্শন চেহারা ছেলেটার, তেমনি সুন্দর তার চালচলন, ঠিক যেন সাক্ষাৎ কোনো হিন্দি সিনেমার নায়ক। ছেলেটা প্রথম দেখাতেই যেন আমার মনের ভেতর চাহিদা বানিয়ে নিল। আমার মনের ভেতর তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে গেল এবং দুষ্টু বুদ্ধিও নাড়া দিতে আরম্ভ করল। আমি মনে মনে ভাবলাম, রক্তিমের অনুপস্থিতিতে যদি এই ছেলের সাথে সময় কাটাতে দারুণ হবে। হঠাৎ ওই ছেলেটারই ডাকে আমার যেন স্বপ্ন ভাঙল। ছেলেটা নিজেই অত্যন্ত মৃদু গলায় হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করে বলল, ভাবিজান, আমি জাহির খান, গতকালই এই অফিসে কাজে ঢুকেছি। রক্তিম স্যার নিজের বাড়িতে আমায় আশ্রয় দিচ্ছেন, তার জন্য আমি আপনাদের দুজনের কাছে ভীষণ কৃতজ্ঞ।
আমার জন্য আপনাদের কোনো অসুবিধে না হয় সেটা আমি সবসময় খেয়াল রাখব। স্যার তো বাইরে চলে যাচ্ছেন, তাই ওনার অনুপস্থিতিতে আপনার যা কিছু প্রয়োজন হয় আপনি আমায় আদেশ করবেন, আমি সেটা করার চেষ্টা করব। ছেলেটার কথা শুনে আমার মনে অদ্ভুত অনুভূতি হলো। আরে, ছেলেটা তো তাহলে মুসলিম। ওর সাথে গল্প করলে মন্দ হবে না। ধ্যাত, আমি এসব কি ভাবছি? আমার নিজের উপরেই লজ্জা হলো। রক্তিম জাহিরকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বলল, জাহির, তুমি আমার আর অনুষ্কার চেয়ে বয়সে অনেক ছোট, তাই তোমায় তুমি করেই বলছি। তুমি কিছু মনে করছো না তো? তোমার যখন যা কিছু প্রয়োজন হবে তোমার ভাবিজানকে বলে চেয়ে নেবে। এসো, তোমায় আমি তোমার ঘর দেখিয়ে দিচ্ছি। তুমি একটু ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা একসাথে বসে চা খাবো। আর হ্যাঁ, তুমি যখন অনুষ্কাকা ভাবিজান বলে সম্বোধন করছো, তখন তাকে আর আমায় আপনি না বলে তুমি করেই বলবে। সেটা আমাদের দুজনেরই অনেক বেশি ভালো লাগবে। সে ঘরে ঢুকে কিছুক্ষণের মধ্যেই নিজের সব জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে পোশাক পাল্টে নিয়ে ডাইনিং টেবিলে এসে বলল, ভাবিজান, চা দাও। তখন জাহিরের পরনে ছিল পায়জামা এবং হাতকাটা পাতলা পাঞ্জাবি। আমি পরেছিলাম হাতাকাটা ব্লাউজ আর একটা শাড়ি। জাহির আসার সাথে সাথেই আমার ৩ বছর বয়সী ছেলের সাথে ভাব জমিয়ে ফেলল এবং তার সাথে খেলা শুরু করে দিল। রাত্রিভোজনের পর জাহির আমাদের দুজনকে শুভরাত্রি জানিয়ে নিজের ঘরে চলে গেল। ২-১ দিনের মধ্যেই জাহির আমাদের সাথে ভীষণভাবে মিশে গেল। তাও রক্তিমের সামনে আমি জাহিরের সাথে যথেষ্টই দূরত্ব বজায় রাখতাম। খুব শীঘ্রই রক্তিমের স্থানীয় অফিস ছেড়ে নতুন জায়গায় বদলি হওয়ার সময় চলে এলো এবং একদিন সে আমাকে আর অপুকে ছেড়ে গ্রামে চলে যেতে বাধ্য হল। কয়েকদিন আমার খুবই মন খারাপ লাগছেও, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে আমি রক্তিমের অনুপস্থিতি সইয়ে উঠতে লাগলাম। রক্তিম চলে যাবার পর জাহির আর আমার মধ্যে বন্ধুত্ব আর ভরসা আরও অনেক বেশি বেড়ে গেল। জাহির অপুর খেলার সাথী হয়ে যাবার সাথে বাড়ির কাজেও আমাকে খুব সাহায্য করতে লাগল। কিন্তু প্রতি রাতে বিছানায় শুইতে গেলেই আমার কেমন যেন মনে হতো, শুধু এপাশ ওপাশ করে ছটপট করতাম। সেদিন সন্ধে থেকেই ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছিল। বৃষ্টির টুপটাপ শব্দ পরিবেশটাকে যেন অনেক বেশি রোম্যান্টিক করে তুলছিল। জাহির আমায় বলল, ভাবিজান, তুমি কেমন যেন মনমরা হয়ে আছো। ভাইজান জানতে পারলে কিন্তু আমার ওপর ভীষণ রাগ করবে। শোনো, আজ রান্নার ছুটি। আজ আমরা ৩ জনে একটা সিনেমা দেখব, তারপর একটা ভালো রেস্টুরেন্টে ডিনার করব। আজ কিন্তু সব খরচ আমার। তুমি কোথাও কোনো টাকা দেবে না। আমারও এই পরিবেশে বাড়িতে থাকতে আর যেন ভালো লাগছিল না। তাই আমি জাহিরের প্রস্তাবে রাজি হয়ে ছেলেকে তৈরি করে নিজের পোশাক পাল্টে নিয়ে বেরোনোর জন্য তৈরি হয়ে গেলাম। সেদিন আমার পরনে ছিল জিন্সের প্যান্ট এবং টি শার্ট, যেটা সাধারণত আমি রক্তিমের সাথে বেড়াতে যাবার সময় পরতাম। এই পোশাকে আমাকে খুব মানায়। ওড়না পরি না বলে বেশি আকর্ষণীয় লাগে। জাহির আমার দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে বলল, ওয়াও, কি ড্রেস দিয়েছ ভাবিজান, তোমায় তো একদম ২০ বছরের নবযুবতী মনে হচ্ছে। আমি লজ্জা পেয়ে বললাম, আচ্ছা, ভাবিজানের রূপের অনেক গুণগান করেছ, এবার বাড়ি থেকে বের হও, তা না হলে সিনেমা আরম্ভ হয়ে যাবে। আমরা ৩ জনে মিলে একটা ক্যাবে সিনেমা হলে পৌঁছলাম। তখনও বেশ ছিড়ছিড় করে বৃষ্টি পড়ছিল। সিনেমা হলে আমি এবং জাহির পাশাপাশি বসলাম এবং আমার অন্য পাশে অপু বসেছিল। সিনেমা শুরু হবার পর হল পুরো অন্ধকার ছিল। এ সময় জাহিরের হাতের সাথে আমার হাতের স্পর্শ লাগছিল। বারবার মনে হচ্ছিল জাহিরকে কাছে টেনে নিই, কিন্তু ভদ্রতার খাতিরে তা বলতে পারছিলাম না। সিনেমার শেষে আমরা ৩ জনে একটা দামি রেস্টুরেন্টে ডিনার ছাড়লাম। জাহির আমার প্লেটে এতটাই খাবার তুলে দিয়েছিল যে আমি শেষ করতেই পারছিলাম না। আমার অবস্থা দেখে জাহির বলল, ভাবিজান, একদম জোর করে খাবে না, তুমি একদম চিন্তা করো না,
আমি তোমার সমস্ত অবশিষ্ট খাবার খেয়ে নিচ্ছি। আমি সাথেই বাধা দিয়ে বললাম, না না জাহির, সেটা হয় না, তুমি কেন আমার এত খাবার খাবে? প্রত্যুত্তরে জাহির মুচকি হেসে বলল, কেন ভাবিজান, দেওর কেন তার আদরি ভাবিজান ওর প্রসাদ খেতে পারে না? আমি নিশ্চয়ই আমার সুন্দরী ভাবিজানোর প্রসাদ খাব। এই বলে জাহির জোর করে আমার এটো প্লেট থেকে কাবাবের উচ্ছিষ্ট অংশটা তুলে খেয়ে ফেলল। জাহির আমার উদ্দেশ্যে দুটো বিশেষণ ব্যবহার করেছিল, আদরি আর সুন্দরী। এই দুটো শব্দ তার মুখ থেকে কি অজান্তেই বেরিয়েছিল, নাকি সে কোনো ইঙ্গিত দিয়েছিল? জাহিরের এই সম্বোধন দুটি আমার মনটাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। ডিনারের শেষে ক্যাব ভাড়া করে আমরা তিনজনে বাড়ি ফিরে এলাম এবং নিজেদের ঘরে ঢুকে গেলাম। তখনও বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। তার ফলে কেমন যেন একটা তামের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার পাশে আমার ছোট্ট অপু ক্লান্ত হয়ে গভীর ঘুম দিচ্ছিল, অথচ আমার চোখে ঘুম চলে গেছিল এবং মনের মধ্যে দুটো শব্দ, আদরি আর সুন্দরী, বারবার নাড়া দিচ্ছিল। আমি আমার আর জাহিরের ঘরের মাঝের বন্ধ দরজাটার দিকে তাকালাম। এই দরজাটার উপরেই জাহির আছে। ভাবলাম জহির কি করছে একটু দেখা দরকার। তখন আমার পরনে ছিল নাইটি। ওই অবস্থাতেই আমি মাঝের দরজার কাছে গিয়ে ছিটকিনিটা নামিয়ে কপাট দুটো খুললাম। জাহিরের ঘরের ভেতরের দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে গেল। জাহিরের ল্যাপটপটা চলছিল। ল্যাপটপের স্ক্রিনে আমার ফেসবুকের প্রোফাইল ছবিটা ভাসছিল, আর জাহির সেই দিকে তাকিয়ে অদ্ভুত আচরণ করছিল। আমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারিনি। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আমি জাহিরকে বললাম, জাহির, তুমি একবারও মুখ ফুটে তোমার মনের কথাটা আমায় বলতে পারলে না? জাহির আমার সহসা আক্রমণে পুরো ভ্যাবাচাকা খেয়ে ভীষণ ভয় পেয়ে সাথেই নিজেকে গুছিয়ে আমতা আমতা করে বলল, না না ভাবিজান, তুমি কিছু মনে করো না, আর ভাইজানকেও যেন এ বিষয়ে কিছু বলো না, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও, আমি আর কোনো দিন এমন করব না। আমি মুচকি হাসি দিয়ে বললাম, শোনো, প্রথমত এই সময় আমি তোমার মুখ থেকে ভাবিজান শুনতে চাই না, অনুষ্কা শুনতে চাই। দ্বিতীয়ত, আজ আমি সিনেমা হলে তোমার পাশেই বসেছিলাম। তুমি অন্ধকার থাকা সত্ত্বেও আমার কানে কানে তোমার মনের ইচ্ছেদা বললে না কেন? তুমি যদি আমায় এতটুকুও জানাতে তাহলে মাই আর বাধা দিতাম না। কিন্তু কেন, আর কিসের ভয়ে তুমি আমার দিকে একটাও পা এগোতে পারলে না? শোনো, তুমি যেটা ছেলে হয়েও বলতে পারলে না, আমি মেয়ে হয়েই বলছি, আশীর্বাদের প্রসাদ আমি নিতে চাই। এই প্রসাদ পেলে আমি নিজেকে ভাগ্যবতী মনে করব। তাও জাহির আমায় বলল, না না অনুষ্কা, এটা ঠিক হবে না, ভাইজান জানতে পারলে আমায় শেষ করে দেবে। আমি বিদ্রূপ করে বললাম, ও ভাইজান মানে রক্তিম, সে তো এখন 200 কিলোমিটার দূরে আছে, সে 1 মাসের আগে আসতেও পারবে না। আর আমি এতটা বোকা নই যে তাকে ফোন করে তোমার আমার সম্পর্কটা জানাবো। তুমি শুধু গাছের ফল খাবে আর আশীর্বাদ করবে, আমি তোমার আশীর্বাদের প্রসাদ নিতে চাই। বন্ধুরা, তোমরা বুঝেছ তো কিসের কথা বলছি? আমার কথা শুনে জাহিরের ভয় কমে গিয়ে মুখে হাসি ফুটল। বললাম, আগে দুটো ফল খেয়ে নাও, রক্তিম যাওয়ার পর থেকে এই ফল কেউ খায়নি, কেউ ধরে দেখেনি, তুমি আগে ফল দুটো খেয়ে নাও। আমি মিষ্টি গলায় বললাম, সাহস তো আমি শুধু শুরুতে দিলাম, বাকিটা তোমার নিজের ভেতরের শক্তি। আমার কথা শুনে তার চোখে একটু উজ্জ্বলতা এলো। চা খাওয়া শেষ হতেই আমি বললাম, চলো বাগানে যাই, সকালবেলার হাওয়া আজ বেশ সুন্দর। আমরা দুজনে উঠোন পার হয়ে বাগানে গেলাম। কচি রোদ আর হালকা শিশির মাখা ঘাস পায়ের নিচে ভিজে ভিজে লাগছিল। আমি একটা আম গাছের নিচে দাঁড়িয়ে হঠাৎ বললাম, জাহির, জানো তো, কাল রাতের মতো মুহূর্ত তো বারবার আসে না, কিন্তু যদি তুমি চাও আমরা প্রতিদিন একটু একটু করে সেই অনুভূতিটা বাঁচিয়ে রাখতে পারি। জাহির একটু কাছে এসে দাঁড়ালো। তার চোখে আবার সেই দ্বিধা দেখা দিল। আমি মৃদু হেসে বললাম, আবার ভয় পাচ্ছ? ভয় পেও না, আমি আছি। তারপর আমি একটা আম ছেড়ে এনে তার হাতে দিলাম। বললাম,
দেখো, এই ফলের মতো জীবনটা মিষ্টি হতে পারে যদি আমরা চাই। জাহির আমটা হাতে নিয়ে আমার চোখে বাগালো, আর সেই মুহূর্তে তার ভেতরের বাঁধন যেন খুলে গেল। আমরা দুজনেই গাছের ছায়ায় বসে গেলাম। হাওয়া বইছিল চারপাশে, শুধু পাখির ডাক আর আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। আমি তার কাঁধে মাথা রাখলাম। সে ধীরে ধীরে আমার হাতটা ধরল।